আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনস্টার সিরিজের পার্ট 2। এই সিরিজটা মোটামুটি অনেকগুলো পার্টে বিভক্ত করা হয়েছে। আপনাদের সাথে আমি একে একে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। মুভির শুরুতে আমাদের দেখানো হয় যে লি মারা গিয়েছে। তখনই জেজে চলে যায় কিমির সাথে দেখা করতে। কিমি ছিল জেজের গার্লফ্রেন্ড, যার জন্য সে তার ওয়াইফকে মেরে দিয়েছিল। তখনই সেখানে কিমির বাবা চলে আসে। সে ছিল প্রেসিডেন্টের সেক্রেটারি। সে এসে বলতে শুরু করে, তোমার অকাত কি, তুমি আমার মেয়ের সাথে রিলেশন করছো, আর তোমাদের রিলেশনের কতদিন হয়েছে? তখন জেজে বলে যে 3 বছর। আর তোমার ওয়াইফ মারা গিয়েছে, সে বলে 6 মাস। আর আমরা দেখতে পাই যে কিমির বাবার নাম ছিল নীল। সে অনেক রেগে যায়, রেগে গিয়ে খুব বাজেভাবে জেকে মারধর করতে শুরু করে। তখন জেজে বলে ওঠে যে আপনার মেয়ে আমার ওয়াইফকে মেরেছে, আমি আমার ওয়াইফকে মারি নাই। আর আমি খুব ভালো করেই জানি যে আপনি নেক্সট প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আপনাকে আমি হেল্প করব নেক্সট প্রেসিডেন্ট হতে। আপনি আমাকে যদি না মারেন বা আমাদের সম্পর্কটা মেনে নেন। এই কথা শুনে নীল ভাবতে শুরু করে যে এই ছেলে কিভাবে এত সব জানলো। তখন সে বাধ্য হয়ে সব কিছু মানে। অন্যদিকে লিকে দেখানো হয় যে কিনা একটি ময়লার বাগারে পড়েছিল। সে এখান থেকে উঠে একটি মেট্রো রেলের নিচে থাকতে শুরু করে। এভাবেই 1 বছর পেরিয়ে যায়। সে অনেক কষ্ট করে তার দিন পার করছিল, ভিক্ষা করত, রাস্তার পাশে গান গাইতো। এটা দেখে যদি লোকেদের মনে ধরতো, তাকে কিছু পয়সা দিত। এই পয়সাগুলো সে আবার তার চোখের চিকিৎসার জন্য জমা করত। অনেক কষ্ট করে লিয়ের দিন কাটতে শুরু করে। একদিন হুট করে তার দেখা হয়ে যায় পেনির সাথে, যে কিনা ছিল তার খালার অ্যাসিস্ট্যান্ট, যে তাকে বাঁচিয়েছিল। তার কণ্ঠ শুনে লি তাকে চিনতে পারে। লি তাকে বলতে শুরু করে যে আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি লি। পেনি চিন্তা করে যে এটা লি হতে পারে না, কারণ এত বড় ঘরের ছেলে, তার এই অবস্থা। তখন পেনি এখান থেকে চলে যায়। আর সে চিন্তা করতে শুরু করে যে কেন সে ওই দিন তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। কারণ লিয়ের শরীরে ছিল ওই অ্যান্টিডোটটা, কারণ তার এই অ্যান্টিডোটটা একটাই পিস ছিল, আর যেটা লিয়ের শরীরে ছিল। লিয়ের রক্ত দ্বারা সে কোটিপতি হতে পারত, যার কারণে সে লিকে হেল্প করতে চেয়েছিল বা লিকে বাঁচাতে চেয়েছিল, লিয়ের মাধ্যমে ব্যবসা করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই যে লি রাস্তার কাছে বসে বাঁশি বাজাচ্ছিল, আর কিছু লোক তাকে টাকা দিয়ে যাচ্ছিল। লি যে জায়গাটিতে থাকতো ওই জায়গাটিতে কিছু গুন্ডা চলে আসে লিয়ের টাকার জন্য। তারা লিয়ের টাকা নেওয়ার জন্য টাকা খুঁজতে শুরু করে, কিন্তু লি অনেক কান্না করতে শুরু করে। সে ভেঙে যায়, কারণ এই টাকাগুলো সে তার চোখের অপারেশনের জন্য জমিয়েছিল। সে অনেক বেশি কান্না করতে শুরু করে তার টাকা না দেওয়ার জন্য। তখনই আমরা দেখতে পাই ওই অ্যাসিস্ট্যান্টটি চলে আসে ওই জায়গায়। সে লিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসে, কারণ সে ভাবছিল যে লিয়ের দ্বারাতে সে অনেক কিছু করতে পারবে, বা তার উপকারের জন্যই সে লিকে নিতে চায়। সে বলতে শুরু করে, তুমি যদি তোমার রক্ত দিয়ে অ্যান্টিডোট তৈরি করতে আমাদের সাহায্য করো, তাহলে তোমার চোখের অপারেশনের জন্য যা টাকা লাগে সব আমি দিব। তুমি প্লিজ আমাদের হয়ে কাজ করো, আমাকে সাহায্য করো। তখনই আমরা দেখতে পাই যে সে তাকে নিয়ে চলে গিয়েছে। লিহি তার রক্ত দিচ্ছে, আর সে জিনার কথা জিজ্ঞেস করছে যে জিনা কোথায়, আপনি কি কিছু জানেন? তখন সে বলে যে না, জিনা কোথায় চলে গিয়েছে এই বিষয়ে আমাদের ধারণা নেই। তখনই আমরা দেখতে পাই যে যে আমেরিকায় চলে এসেছে, যে কিনা নাতানের ছোট ভাইকে খুঁজছে। নাতানের বাবার একটি অবৈধ সম্পর্ক ছিল, যার ক্ষেত্রে একটি ছেলেও আছে। ওই ছেলে আমেরিকায় বড় হয়েছে, আর সে তার মাকে খুন করে নিয়েছে। এই সূত্রেই যে খুঁজছিল ওই ছেলেটিকে, যারকে হাতিয়ার বানিয়ে সে নাতানের ফ্যামিলিকে কবজা করতে পারবে। এবং সে পেয়েও যায় ওই ছেলেটিকে, যার নাম ছিল এন্ড্রো। যে এন্ড্রোকে নিয়ে আসে পুলিশের কাছ থেকে। এনে সে তাকে বলে যে তুমি অনেক বড় লোক বাপের ছেলে, তোমার বাবা কোরিয়ায় অনেক বড় একজন লোক, সে অনেক বড় ব্যবসায়ী, তুমি তার মৃত্যুর পর তার ব্যবসা তোমাকেই সামলাতে হবে। এন্ড্রো বলতে শুরু করে যে আমার বাবা তো আমাকে অনেক আগেই ছেড়ে গিয়েছে, সে কিভাবে আমাকে হেল্প করবে, আর সে কেনই বা আমাকে তার ব্যবসা দিবে। তখন সে বলে যে বলতে শুরু করে যে তোমারই একমাত্র অধিকার আছে তোমার বাবার ব্যবসায়, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি তোমার বাবার সব কিছু অংশ পেতে সাহায্য করব, বা তোমাকে সব ধরনের সাহায্য আমি করব তোমার বাবার সম্পত্তি পেতে। অন্যদিকে আমরা দেখতে পাই যে
লিয়ের চোখের সার্জারি শুরু হয়ে যায়। অন্যদিকে সে তার মুখটাকেও চেঞ্জ করে ফেলেছিল, কারণ সে চাচ্ছিল না তাকে কেউ চিনতে পারুক। লিয়ের ভয়েস আমাদের বলতে শুনি যে আমি আমার চোখের সাথে একটি নতুন চেহারাও পেতে যাচ্ছি, যে কারণে আমাকে কেউ চিনতে পারবে না, আমি বদলা নিতে পারবো। 5 বছর পরে আমাদের দেখানো হয় যেখানে লি তার পড়ালেখা আমেরিকা থেকে শেষ করে এসেছিল। সে নাতানের আর জেজের কোম্পানিতে জয়েন করতে চেয়েছিল। নাতান আর জেজে মিলে একটি মোটামুটি ভালো পর্যায়ে চলে গিয়েছিল, আর জেজে নাতানের কোম্পানির একটি ভালো পোস্টে ছিল। অন্যদিকে যে কোনোভাবে নাতান এবং জেজের কাছে পৌঁছাতে চেয়েছিল, কিন্তু সে পারছিল না। তখনই তাকে মায়া কল করে বলে যে তোমার একটা ইন্টারভিউ আছে, যার মাধ্যমে তুমি খুব সহজেই জেজের কাছে যেতে পারবে। তখনই লি বলে যে আপনি কি। তখনই আমাদের জিনাকে দেখানো হয় যে একটি মেমোরিয়ালের কাছে দাঁড়িয়েছিল, কারণ তার বাবা মারা গিয়েছিল। সে তার বাবার ফটোর সাথে কথা বলছিল। সে বলছিল, বাবা, আজকে আমার একটি অনেক বড় কোম্পানিতে জবের এক্সাম আছে, তুমি প্লিজ আমার জন্য দোয়া করো। এখানে আমরা জানতে পারি জিনাকে বাঁচাতে গিয়ে জিনার বাবা মারা গিয়েছে, আর জিনার উপর এখন তার ভাইয়েরও দায়িত্ব ছিল। অন্যদিকে অ্যান্ড্রো জেজেকে না জানিয়ে কুরিয়া চলে এসেছিল। সে থাকার জন্য একটি বাসা খুঁজছিল। একটি বাসার দরজা খোলা দেখে সে বাসার ভিতরে প্রবেশ করে। তখনই সে দেখতে পায় বাথরুমের দরজা খোলা। তখনই আমরা দেখতে পাই যে ওই জায়গায় জিনা ছিল। জিনা তাকে বকাঝকা করতে শুরু করে। তখনই সেখান থেকে জিনা বেরিয়ে এসে বলে যে তোমার কি কমন সেন্স নেই? তখন সে বলে যে দরজা লক করনি কেন? তখন বলে দেখতে পাচ্ছ না যে এখানে লেখা আছে যে দরজার লক খারাপ হয়ে গেছে। তখন অ্যান্ড্রু বলতে থাকে যে তুমি কি এই বাসার মালিক? যখনই হ্যাঁ বোধক জবাব দিতে যাবে, তখনই তাকে কেউ একজন আওয়াজ দেয় পানির জন্য। তখনই অ্যান্ড্রু বুঝে যায় যে সে এখানে কাজ করে। তাকে জিজ্ঞাসা করলে জিনা বলে হ্যাঁ একটি রুম আছে, আর সেই রুমটি তাকে দেখিয়ে দেয়। পরের দিন অ্যান্ড্রু তার বাবার অফিসে চলে আসে, যেখানে তার বাবাও এসেছিল। অনেক সিকিউরিটি গার্ডও সেখানে ছিল। তখন যে অ্যান্ড্রুকে দেখে ফেলে, আর সে তাকে দেখে চিন্তা করতে শুরু করে যে এ এখানে কী করে আসলো, সে তো আমেরিকায় ছিল। এসেই অ্যান্ড্রিকে প্রশ্ন করতে শুরু করে যে তুমি কখন এলে, আমাকে কেন জানালে না? তখন অ্যান্ড্রি বলতে শুরু করে যে আপনি তো আমাকে বলেছিলেন যে আমার লেখাপড়া শেষ হয়ে গেলে আমি যেন কোরিয়ায় চলে আসি, আর লন্ডনে তো আমার কেউ ছিল না, আমার মাও তো ছিল না, যার কারণে এসে গেছি। তখন সে বলে যে কাল এখানে একটি এক্সাম আছে, তুমি এখানে পার্টিসিপেট করো, আর এই নাও এটার প্রশ্নের উত্তর। যদি তুমি এখানে কেউ জানতে পারে যে তুমি চেয়ারম্যানের নাজায়েজ ছেলে, তাহলে সমস্যা হয়ে যাবে, তুমি এখানে এক্সাম দাও। পরদিন লি আর জিনা চলে আসে এক্সামের জন্য। তারা একে অপরের সাথে ধাক্কা খেয়ে জিনার কিছু কাগজপত্র পড়ে যায়। লি উঠাতে গেলে জিনা তাকে মানা করে, আর লি অবাক হয়ে জিনার দিকে তাকিয়ে থাকে, কারণ সে চিনতে পারে জিনার ভয়েস, কিন্তু জিনা তার নাম চেঞ্জ করে ফেলেছিল। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে লি জিনার দিকে। তখনই সেখানে অ্যান্ড্রু চলে আসে, তাকে অন্য একটি নামে ডাকে। তখনই লি চিন্তা করে যে এ হয়তো জিনা না, কারণ এর নাম তো ভিন্ন ছিল, ভয়েস হয়তো জিনার সাথে কিছুটা মিলতে পারে। তখনই আমরা দেখতে পাই যে তারা এক্সামের জন্য চলে যাচ্ছিল। তারা তিনজনই সেখানে এক্সাম দিচ্ছিল। অ্যান্ড্রু খুব তাড়াতাড়ি লিখছিল, কারণ সে তো সব প্রশ্নের উত্তর জানতো। লিও খুব কম না, সেও খুব তাড়াতাড়ি এক্সাম শেষ করে। তাদের এক্সাম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এক্সাম শেষে লি বাহিরে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে তাকে ছাতা দিয়ে হেল্প করতে চায়, কিন্তু মেয়েটি বৃষ্টিতে ভিজে দৌড়ে চলে যায়। তখনই সেখানে অ্যান্ড্রু চলে আসে। সে বলে শুধু মেয়েদেরকেই ছাতা দাও, না আমাকেও দিবে। তখন দেখা যায় যে লি আর অ্যান্ড্রু একসাথে এক ছাতার নিচে করে বাসায় চলে যাচ্ছিল। অন্যদিকে এক্সামের রেজাল্টও চলে এসেছিল, যেখানে জিনা পাশ করে যায়, আর সে অনেক বেশি খুশি ছিল। খুশির টেলায় সে লাফাতে শুরু করে। অন্যদিকে যে আর তার টিম মিটিং করছিল, সেখানে তারা বলতে শুরু করে যে এখানে অনেক ডিটেকটিভ এক্সাম দিয়েছে, আমাদের লাইভ ডিটেক্টর টেস্ট করাতে হবে। এই কথাটা শুনে যে অনেক বেশি অবাক আর অপ্রস্তুত হয়ে যায়, কারণ সেখানে অ্যান্ড্রু ছিল, যে হয়তো মিথ্যা কথা বললে ফেসে যাবে লাইট ডিটেক্টর টেস্টে। যেখানে আমরা দেখতে পাই যে রুহি
তারপর অ্যান্ড্রু, জে, লি সবাই এখানে এক্সাম দিতে চলে এসেছে। এখানে এক্সাম দেওয়ার সময় ফার্স্টে রুহিকে প্রশ্ন করা হয়। তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হলে সে এখানে খুব ভালোভাবে উত্তর দেয়। তাকে বলা হয় যে তুমি কেন চাকরিতে করতে চাও, তখন সে বলে যে আমি দেশের উন্নতি করতে চাই আর এই কোম্পানিটা দেশের জন্য অনেক ভালো। এখানে দেখানো হয় যে রেজাল্ট পজিটিভ। রুহিকে সিলেক্ট করা হয়। তারপরে জিনার বাড়ি চলে আসে। জিনা অনেক বেশি ভয় পাচ্ছিল কারণ সে তার নিজের নাম চেঞ্জ করেছিল। তাকে প্রশ্ন করা হয় যে তুমি কেন এই চাকরিটি করতে চাও। সে বলে আমার বাবা নেই, আমার ভাই অসুস্থ, তার চিকিৎসার জন্য চাকরিটা আমার অনেক বেশি দরকার। তখনই আমরা দেখতে পাই যে যে প্রশ্ন করতে শুরু করে যে আপনার সাথে কি আমার কখনো দেখা হয়েছিল। তখন যে জিনা বলে যে আপনি একজন লয়ার, আপনার সাথে তো আমার দেখা হতেই পারে। তখন যে চিন্তা করে যে হ্যাঁ এটাই তো হতে পারে। তারপর আবার প্রশ্ন করে যে তোমার কেন এই চাকরিটা দরকার। তখন আমরা দেখতে পাই যে ওই দিন জিনাকে বাঁচাতে গিয়ে তার বাবা ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, যার কারণে সে কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করে। যার কারণে জিনার চাকরিটা অনেক বেশি জরুরি ছিল। তখন সেও এলাও হয়ে যায়। তারপরে এন্ড্রিকে প্রশ্ন করা হয়। এন্ড্রিকে প্রশ্ন করার হলে এন্ড্রিও সঠিকভাবেই উত্তর দিতে পারে। তারপর আমরা দেখতে পাই যে লিকে প্রশ্ন করা হয় যে তোমার নাম কিছুটা পরিবর্তন লাগছে কেন। তখন লিকে তো সত্য কথা বলতেই হতো। তখন লি সত্যটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে। সে বলে ছোটোবেলায় আমার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখানে খুব বাজেভাবে আমি আহত হয়েছিলাম, আর আমি মনে করতাম যে আমার নামের কারণে আমার এই অবস্থা হয়েছিল, যার কারণে আমি আমার নামটাই চেঞ্জ করে দেই। আর আমেরিকা গিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করি এবং এখন দেশে জব করতে চাই, দেশের জন্য কিছু করতে চাই, নিজের জন্য কিছু করতে চাই। আমরা দেখি এখানে সবাই সিলেক্টেড হয়ে গিয়েছিল আর তাদের ট্রেনিংয়ের জন্য একটি জায়গায় পাঠানো হয়। তারা সবাই বাসে করে ওই জায়গাটিতে যাচ্ছিল যেখানে এন্ড্রি আর লি একটি সিটে বসেছিল। তারা একজন আরেকজনকে তেমন একটা পছন্দ করতো না, তাদের মধ্যে কোনো মতেই বনাচ্ছিল না, একজন আরেকজনকে বিষের মতো দেখতো বললেই চলে। তখনই আমরা দেখতে পাই যে তারা সবাই একটি জায়গায় চলে এসেছে। জায়গাটা ছিল বিগ বসের ঘরের মতো, যেখানে সবাই নজরবন্দি থাকবে আর তাদেরকে খুব ভালোভাবে ট্রেন করা হবে, তাদের উপর নজর রাখা হবে যাতে বোঝা যায় যে তারা কোনো উল্টা সিধা কাজ করছে কিনা। সেখানে চলে এসে মজো, যে তাদেরকে ট্রেনিং করবে। মজো বলতে শুরু করে এখানে ফিজিক্যালি মেন্টালি সব দিকেই তোমাদের স্ট্রং হতে হবে, আর আমরা তোমাদের মধ্য থেকে 3 জন সিলেক্ট করব। আর এখানে তাদের স্কোর দেখানো হয়। সবার প্রথমেই ছিল এন্ড্রি, তারপর ছিল লি, আর সবার শেষে ছিল জিনা। এন্ড্রি আর লি একজন আরেকজনের দিকে তাকাতে থাকে। মজো তাদেরকে বলতে শুরু করে এখানে আমাদের ক্লাস আজকের মতো শেষ, তোমরা সবাই ঘুমাতে যাও। আর সবাই আমরা দেখি যার মতো ঘুমাতে গিয়েছে। পরদিন সকাল থেকে তাদের ফিজিক্যাল ট্রেনিং শুরু হয়। তাদের অনেকভাবেই ট্রেন করা হয় যাতে তারা খুব ভালোভাবেই ট্রেনিং পায়। এখানে আমরা দেখতে পাই যে জিনা খুব দুর্বল ছিল, সে তার এই ফিজিক্যাল ট্রেনিংগুলো খুবই পছন্দ হচ্ছিল না। এদিকে কে সব কিছু দেখতে শুরু করে, সে খুব ভালোভাবেই তাদের উপর নজর রাখছিল। সব কিছুতেই আমরা দেখতে পাই যে ফার্স্ট হয়ে যাচ্ছিল এন্ড্রি। তখনই আমরা দেখতে পাই যে লিয়ের বিরুদ্ধে একটি চাল চালে। সে লিয়ের সুটকেসে একটি কলম রেখে দেয় যেখানে একটি সিসি ক্যামেরা ছিল। তখনই সেখানে চলে আসে যে এসে সে বলতে শুরু করে যে এখানে আমরা জানি যে একজন র এজেন্ট বা একজন স্পাই আছে যাকে আমরা খুঁজে বার করতে চাই, আর আমরা সবার জিনিসপত্র চেক করব যে কারো সাথে কি ক্যামেরা আছে বা কোনো কিছু আছে। এখানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে চাচ্ছিল লিকে এই প্রোগ্রাম থেকে বের করে দিতে বা এই জবটা যেন তার না হয়। তখনই সেখানে তারা সবাই চলে আসে, এসে চেক করতে শুরু করে। আর যখনই চেক করতে যাবে বা তার কলমটা পায় তখনই এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। আপনারা যদি এই সিরিজটার তৃতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।